Am I audible? Yes, sir. ওকে, সো আমরা ট্রান্সপোর্টে ছিলাম, তাই তো? হ্যাঁ, লাস্ট কমপ্লিট করেছি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, প্রাইমারি অ্যাক্টিভ, সেকেন্ডারি অ্যাক্টিভ। তো ফার্স্ট অফ অল একটা কম্পারিজন টেবিলে যাই, which is the better illustration of every aspect of transport, and তোমাদের একবার রিক্যাপও হয়ে যাবে। তো আমরা আছি ট্রান্সপোর্ট ইউনিট নাম্বার 1। একটা কম্পারিজন টেবিল করব। আপাতত যত রকমের ট্রান্সপোর্ট করেছি, ডিফিউশন ট্রান্সপোর্ট, প্রপার্টি, আমরা করেছি সিম্পল ডিফিউশন, আমরা করেছি ফ্যাসিলিটেড ডিফিউশন, চ্যানেল মেডিয়েটেড, ক্যারিয়ার মেডিয়েটেড। সো দুটো সেপারেট করে দিচ্ছি, চ্যানেল মেডিয়েটেড, ফ্যাসিলিটেটেড ডিফিউশন, carrier mediated facilitated diffusion, facilitated diffusion। অ্যাক্টিভ ট্রান্সপোর্টের দুটো টাইপ করেছি, অ্যাক্টিভ প্রাইমারি, প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট and secondary active transport। চলো কম্পেয়ার করলে বেটার আইডিয়া পেয়ে যাবে, আর তোমরা আনসার করবে। নাম্বার 1, প্রপার্টি নাম্বার 1, molecules transported from, molecules transported from high to low or low to high। আনসার করবে সিম্পল ডিফিউশন, high to low. high concentrated area to low concentrated area, channel mediated facilitated diffusion, high to low or low to high, High to low. high to low, carrier mediated also same, High to low. high to low concentrated area, primary active, secondary active, Low to high. low to high, both cases। low to high concentrated area। Okay, first point done। Second point, requirement of special membrane protein, special membrane protein, simple diffusion, any special membrane protein are required for the transport? No. Yes or no? No। Okay, channel mediated facilitated transport or facilitated diffusion, any type of special proteins are required? বলো, স্পেশাল প্রোটিন মানে হচ্ছে ট্রান্সপোর্টার প্রোটিন বলছে, নিড অর নট? No. নো কেন, লিখে রেখেছি চ্যানেল, তো চ্যানেলটা একটা প্রোটিন নয়? ট্রান্সপোর্টার প্রোটিন না চ্যানেল? ট্রান্সপোর্টার প্রোটিন দু রকমের হতে পারে হ্যাঁ, বলেছি, চ্যানেল হতে পারে, ক্যারিয়ার হতে বলেছি। তো ইয়েস, রিকোয়ারমেন্ট অফ স্পেশাল মেমব্রেন প্রোটিন ফর দ্য ট্রান্সপোর্ট, ইয়েস। বাট এখানে স্পেশালি লিখে রেখেছি চ্যানেল, তাহলে আমাদের কি লাগবে, কোন টাইপ অফ তোমার স্পেশাল প্রোটিন লাগবে? চ্যানেল।
carrier mediated, yes. Here carrier needed, primary active, secondary active fill করো, needed or not needed? Requirement, yes or no? Yes. Both cases? Both cases yes. কি টাইপ অফ বলেছিলাম প্রাইমারি অ্যাক্টিভে? প্রাইমারি অ্যাক্টিভে কি কাজ করে? ইউনিপোর্ট, সিমপোর্ট, অ্যান্টিপোর্ট কোনটা কাজ করে? Uniport. ইউনিপোর্ট। সেকেন্ডারি অ্যাক্টিভে? Simport Secondary আর active? antiport. ওকে, মানে কো ট্রান্সপোর্ট লিখলেও হবে, যে স্পেশালি লিখে দিই সিমপোর্ট, অ্যান্টিপোর্ট। Point 2 complete. Third, energy requirement. Energy requirement. Simple diffusion. Yes or no? No. No. Channel mediator facilitated diffusion, energy requirement. Any energy requirement? Facilitated diffusion? No. 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 Primary active, secondary active, energy requirement? Yes. Yes. বাট তোমাকে স্পেশালি বলে দিতে হবে কোনটা লাগছে প্রাইমারি অ্যাক্টিভে, হুইচ ইজ অ্যাক্ট অ্যাজ এনার্জি সোর্স, ATP. এটিপি। সেকেন্ডারি অ্যাক্টিভে, সেকেন্ডারি অ্যাক্টিভে এই আগের দিন পড়ালাম ভুলে গেলে। সেকেন্ডারি অ্যাক্টিভে এনার্জি সোর্স ইনডাইরেক্টলি ওয়ার্ক করে। কি বলেছিলাম? স্যার ওই ETC চেন। টিসি না, ইটিসি চেইন থেকে তৈরি হয়, ওটার নাম কি বলেছিলাম? পিএমএফ বলিনি, মেনশন করিনি? প্রোটন মোটিভ ফোর্স। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ proton motive force, PMF, indirect energy needed, and it is actually PMF, proton motive force। হ্যাঁ, এখানে বলেছিলাম proton motive force টা কোথা থেকে আসে? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন থেকে তৈরি হয়। আরো তোমার অন্যভাবে তৈরি হতে পারে, ভি টাইপ এটিপিএস দিয়ে তোমার কোনো ব্যাকটেরিয়া এই পিএমএফ তৈরি করতে পারে। আর থার্ড বলেছিলাম হচ্ছে তোমার ওই সোডিয়াম দিয়ে, মানে কোনো আনাদার আয়ন গ্রেডিয়েন্ট তৈরি করে পিএমএফ জেনারেট করা, যেটার আমি একটা ডায়াগ্রাম করে বুঝিয়েছিলাম লাস্ট ক্লাসে। ওকে, নাম্বার 4 ডিফারেন্স পয়েন্ট, হাইলি সিলেক্টিভ और সিলেক্টিভিটি লিখি। সিলেক্টিভিটি, সিলেক্টিভিটি মিন্স যখন তোমার মলিকিউল ঢুকছে, কোন সিলেকশন হয়ে ঢুকছে নাকি যা খুশি যে কোনো মলিকিউল ঢুকে যেতে পারছে, এই বেসিসটা বলতে চাইছে সিলেক্টিভিটি। সিম্পল ডিফিউশন, সিলেক্টিভিটি কোনো আছে? ইয়েস অর নো? নো। কোনো সিলেকশন নেই, যে কোনো মলিকিউল ঢুকতে পারে। চ্যানেল মেডিয়েটেড ফ্যাসিলিটেটেড ডিফিউশনে কোনো সিলেকশন আছে? ইয়েস। চ্যানেলে সিলেকশন আছে, চ্যানেলে কি করে সিলেকশন হবে? স্যার পোর সাইজ গুলো তো ওর থেকে ছোট হতে হবে। হোক না, এবার যদি দুটো মলিকিউলের সেম পোর সাইজ, মানে পোর সাইজ থেকে স্মল হয়, ঢুকে যাবে কিনা? তো হ্যাঁ কোনো ঢুকবে। সিলেকশন হলো কি? সিলেকশন তো হলো না, পোর সাইজ না। জাস্ট স্মল হলেই হলো। তো পোর সাইজ যদি স্মল কোনো টক্সিন মলিকিউল হয়, টক্সিন মলিকিউলও তো ঢুকে যাবে, হবে কি হবে না? তো কোনো সিলেকশন আছে কি কোনো হ্যাঁ। চ্যানেলে? নো। না। চ্যানেল মেডিয়েটেড ফ্যাসিলিটেটেড ডিফিউশনে কোনো সিলেকশন নেই, আছে কোনটায়? কেরিয়ারে। কেরিয়ারে, কারণ কেরিয়ারে বাইন্ড করতে হয়, কেরিয়ারে মলিকিউল বাইন্ড করে, and during the binding process of specificity চেক করে নেয়।
সিলেক্টিভিটি চেক করে না, সিলেকশন করে এন্টার করে। এবার বলো প্রাইমারি অ্যাক্টিভ সেকেন্ডারি অ্যাক্টিভ। সিলেক্টিভিটি আছে কি নেই? হ্যাঁ। বোথ বোথ কেসে ইয়েস হবে, বোথ কেসে ইয়েস হবে সিলেকশন করে। নাম্বার 5, ট্রান্সপোর্ট স্যাচুরেটস। ট্রান্সপোর্ট স্যাচুরেটস আগেও বলেছিলাম, স্যাচুরেটস মানে হচ্ছে একটা টাইমের পরে গিয়ে আর এন্টার হবে না, একটা লিমিট অবধি এন্টারিং প্রসেসটা চলে, আফটার দ্যাট স্লো ডাউন হয়ে যায় এন্ড আলটিমেটলি স্টপড হয়ে যায়, তো স্যাচুরেশন চলে আসে। তো ট্রান্সপোর্ট স্যাচুরেটস কোন প্রসেসে হবে আমাকে বলবে। স্টার্টিং করছি সিম্পল ডিফিউশন, এনি স্যাচুরেশন ইজ অকার ইন সিম্পল ডিফিউশন? নো। নো। Channel mediated facilitated diffusion, any saturation? নো। Carrier mediated facilitated diffusion, any saturation point? ইয়েস। Yes, গ্রাফে বুঝিয়েছিলাম যে ক্যারিয়ার যখন কাজ করে একটা স্যাচুরেশন পয়েন্ট চলে আসে, বিকজ ক্যারিয়ার ফার্স্টে মলিকিউলের সাথে বাইন্ড করে এন্ড বাইন্ডিং এর একটা ক্যাপাসিটি আছে, এক্সেসিভ বাইন্ডিং পসিবল না, একটা পার্টিকুলার অ্যামাউন্ট ক্যাপাসিটি বাইন্ডিং পসিবল, আফটার দ্যাট স্লো ডাউন হয়ে যাবে রিঅ্যাকশন, মানে ট্রান্সপোর্ট মলিকিউল এন্ট্রাপমেন্টটা স্লো হবে এন্ড আলটিমেটলি স্টপড হয়ে যেতে পারে, তো স্যাচুরেশন পয়েন্ট চলে আসতে পারে। তো স্যাচুরেশন পয়েন্ট ক্যারিয়ারে আসবে ফেসিলিটেড। ওকে, প্রাইমারি এন্ড সেকেন্ডারি অ্যাক্টিভ, any saturation point? ইয়েস। Both case yes, both case yes, হ্যাঁ হ্যাঁ। both টাইপে এখানেও বাইন্ডিং হয়, যখন মলিকিউল ঢোকে বাইন্ড করে, ইউনিপোর্ট হোক কি তোমার সেকেন্ডারি অ্যাক্টিভ হোক। সেকেন্ডারি অ্যাক্টিভে তো ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছিলাম যে যখন সোডিয়াম আর গ্লুকোজ বলছে, সোডিয়াম বাইন্ড করছে তারপর গ্লুকোজ বাইন্ড করছে, তো বাইন্ডিং এর যখনই কোনো বাইন্ডিং করবে বাইন্ডিং এর একটা পার্টিকুলার ক্যাপাসিটি থাকবে, আউট অফ দ্যাট এক্সেসিভ বাইন্ডিং পসিবল না, তো স্যাচুরেশন চলে আসবে বোথ টাইপ অফ অ্যাক্টিভ ট্রান্সপোর্টে। লাস্ট টাইপ মানে লাস্ট প্রপার্টি কম্পারিজন পয়েন্ট নাম্বার 6, uphill transport, uphill transport, uphill transport কোন প্রসেসে হয়? আনসার মি। uphill transport কোন প্রসেসে হয়? সিম্পল ডিফিউশনে uphill transport, yes or no? নো। no, downhill হয়। facilitated diffusion এ uphill transport আর downhill transport? ডাউনহিল। তাহলে নো হবে। প্রাইমারি সেকেন্ডারি অ্যাক্টিভে uphill না downhill? আপহিল। uphill, তাহলে এখানে ইয়েস হবে। তো টোটাল কম্পারিজন করে দিয়েছি, টোটাল কম্পারিজন বিটুইন অল টাইপস অফ ট্রান্সপোর্ট সিস্টেম প্রেজেন্ট ইন ব্যাকটেরিয়াল সেল। জাস্ট একটা ট্রান্সপোর্ট সিস্টেম আমরা আলাদা করে পড়ব, যেটা আজকের টপিক গ্রুপ ট্রান্সলোকেশন, বাদ বাকি সব তোমার ট্রান্সপোর্ট সিস্টেম গুলোকে একটা কম্পারিজন দিয়েছি। আই থিঙ্ক পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাওয়া উচিত ফ্রম দ্যাট কম্পারিজন চার্ট। ইয়েস অর নো? হয়েছে? কম্পারিজন ক্লিয়ার, প্রসেস ক্লিয়ার? চলো তাহলে আজকে টপিক স্টার্ট করি। মেন টপিক যেটা যেটা আগের দিনকে ছেড়ে রেখেছিলাম, গ্রুপ ট্রান্সলোকেশন। তো এই চ্যাপ্টার থেকে ডিফারেন্স আসে, দেখো কম্পারিজনটা বানিয়ে দিলে সুবিধা কি, যে জায়গা থেকে তোমাকে ডিফারেন্স দিক তুমি আনসার করে দিতে পারবে। প্রাইমারি অ্যাক্টিভ সেকেন্ডারি অ্যাক্টিভ দিক কি প্রাইমারি অ্যাক্টিভের সাথে ফ্যাসিলিটেটেড ডিফিউশন দিক, এনি টাইপ অফ ডিফারেন্স তোমার কাছে ক্লিয়ার থাকবে। আর এই চ্যাপ্টার থেকে ডিফারেন্স আসে ভ্যারাইটি টাইপস অফ। তো টোটাল কম্পারিজন করে দেওয়া হয়েছে, যেখান থেকে আরামসে তুমি ডিফারেন্স বের করে আনতে পারবে, যে যা দেবে আর কি, কোশ্চেন যা দেবে। ওকে, so last transport type that is found in bacteria only, group translocation, group translocation.
Group translocation is another special type of active transport. It is another special type of active transport. ক্লিয়ার মেনশন করেছি এটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, বাট আমি এটাকে প্রাইমারি সেকেন্ডারির মধ্যে এন্টার করাতে পারছি না, এটাকে আমি সেপারেট অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ব্যাকটেরিয়ার জন্য বলছি, হুইচ ইজ নেম অ্যাজ গ্রুপ ট্রান্সলোকেশন। তুমি বললে স্যার ডিফারেন্স কোথায়? ডিফারেন্স আছে ফ্রম দ্য প্রাইমারি সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের সাথে গ্রুপ ট্রান্সলোকেশনের কোথায় ডিফারেন্স? দুটো অ্যাসপেক্টে ডিফারেন্স আছে, মানে দুটো কম্পারিজন পয়েন্ট আসবে। This system differs from primary and secondary active transport. Secondary active transport in two aspects. So primary secondary active transport, এটা transport active transport, এটাও একটা active transport, but there is certain differences. What are the differences? Two aspect এর difference আছে। Number one difference point, transport substance, মানে যেটা ঢুকছে, transport substance are chemically modified during transport. ডিফারেন্সটা ক্লিয়ার করতে পেরেছি কিনা দেখো, ক্লিয়ারলি মেনশন আছে ইয়ার ট্রান্সপোর্ট সাবস্টেন্স, মানে যে মলিকিউলটা ঢুকতে যাচ্ছে সেলের ইনসাইডে সেটা কি হবে? কেমিক্যালি মডিফাইড হয়ে যাবে, যখন ঢুকবে তখন কেমিক্যালি মডিফাইড হবে। আচ্ছা এরকম কি পেয়েছো প্রাইমারি সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টে যে মলিকিউলটা বাইরে থেকে ইনসাইডে ঢুকছিল কোনো মডিফিকেশন হয়ে ঢুকছিল না, একদম অ্যাজ স্ট্রেট ঢুকে যাচ্ছিল? প্রাইমারি সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টে যে মলিকিউলটা ঢোকার চেষ্টা করছিল নিউট্রিয়েন্ট মলিকিউলটা, সেটা গ্লুকোজ হোক, অ্যামিনো অ্যাসিড হোক, আদার থিং যা খুশি হোক, সেটা কি কোনো মডিফাইড হয়ে ঢুকেছে? আনসার ইজ নো। বাট এই সিস্টেমে যখন এন্টার করবে সেলে ফ্রম আউটসাইড টু ইনসাইড, দ্যাট টাইম দ্য মলিকিউলস আর কেমিক্যালি মডিফাইড। কেমিক্যালি মডিফাইড মিনস কোন রকম গ্রুপ অ্যাডিশন হতে পারে, and group addition এ phosphate group addition হতে পারে, methyl group addition হতে পারে, and several other group addition হতে পারে। বাট নরমালি দেখা যাচ্ছে কি গ্রুপ ট্রান্সলোকেশন যখন হয়, মানে নিউট্রিয়েন্ট মলিকিউলে যখন গ্রুপ ট্রান্সলোকেশন হয় তখন ফসফেট অ্যাটাচমেন্ট হয়। তো কি বললাম, এই কেমিক্যালি মডিফিকেশনটা কিসে হয়? যে নিউট্রিয়েন্ট সাবস্টেন্সটা বা ট্রান্সপোর্ট সাবস্টেন্সটা ঢুকছে সেখানে কি হয়? মেইনলি ফসফেটের অ্যাডিশন হয়ে যায়, ফসফেট অ্যাডিশন ডিউরিং দ্য ট্রান্সপোর্ট। ফসফেট অ্যাডিশন কেন হয়, কিভাবে হয়, মেকানিজম আমরা পড়ব একটা সিস্টেমের এক্সাম্পল নিয়ে। তো সেখানেও চেক করে নেব যখন ঢুকছে কোনো মলিকিউল সেখানে কেমিক্যালি মডিফাই হয়ে ঢুকছে আর সেখানে ফসফেট অ্যাডিশন হচ্ছে, নিউট্রিয়েন্ট মলিকিউলটার মধ্যে ফসফেট অ্যাডিশন হয়ে যাচ্ছে। So that is the biggest difference between group translocation and other type of active transport. Other type of active transport which is primary and secondary active transport, no modification, no chemical modifications occur, straight molecules are entered without any modification, but here chemically modified. First aspect of difference, clear or not? First aspect of difference. Okay, second difference here also energy needed, but energy molecule is different from the other type of active transport. Energy gain from energy rich organic compound, energy rich
অর্গানিক কম্পাউন্ড। আচ্ছা, আদার টাইপ অফ অ্যাক্টিভ ট্রান্সপোর্টে আমরা কি পেয়েছিলাম? প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টে ডাইরেক্টলি এটিপি ইউজ হয়, ইয়েস অর নো? আর সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টে পিএমএফ ইউজ হয়। সো এটিপি or PMF, these are the two main molecules or these are the two events where the primary active transport needs gain energy from, ঠিক আছে? But the group translocation, no ATP, no PMF, only কি লাগছে? energy rich organic compound. Another difference point, energy rich organic compounds act as a energy source during the transport process, not ATP, which is need in the primary active, nor PMF, proton motive force, nor PMF, which is needed actually in secondary active transport. So the energy gaining process is also different from other active transport, and here it is needed organic compound, energy rich organic compound. বলো, clear? Question আসে, why group translocations are not included in the primary secondary active transport? Answer কি হবে? Because of these two reasons. Group translocation other active transporter থেকে সেপারেশনটা কোথায়, ডিফারেন্সটা কোথায়? দুটো পয়েন্টের ডিফারেন্স। বাদ বাকি তুমি যদি দেখো সেম জিনিস, মানে মলিকিউলার ট্রান্সপোর্ট এখানেও লো থেকে হাই এর দিকে হয়। আচ্ছা, মলিকিউল ট্রান্সপোর্টের টাইমে কোনো কি ট্রান্সপোর্টার প্রোটিন লাগে? আনসার ইজ ইয়েস, লাগে। ঠিক আছে, তো আদার কোনো জায়গায় ডিফারেন্স নেই। ডিফারেন্স কোন পয়েন্টে? ডিফারেন্স দিস টু পয়েন্ট। কি বললাম বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, তো একটা এক্সাম্পল দিয়ে আমরা গ্রুপ ট্রান্সলোকেশনটাকে ডেসক্রাইব করব। দ্য বেস্ট নোন এক্সাম্পল found in bacterial cell about group translocation. Group translocation example. Is the PTS system, অনেকবার প্রিভিয়াস ইয়ারিং খুলে দেখবে, কোশ্চেন এসছে। Is the PTS system, PTS সিস্টেমের ফুল ফর্মটা একবার চেক করো। লেন্দি নেম, ফসফোএনল পাইরুভেট, ফসফোএনল পাইরুভেট, সুগার, phosphotransferase system, phosphotransferase system. দেখে নাও। So best known example present in bacterial cell about the group translocation is the PTS system, and the PTS full form is phosphoenol pyruvate sugar phosphotransferase system. That is the full name, full form of PTS. When I write the full form, দেখো অনেক কিছু জিনিস তোমার মাথায় চলে আসা উচিত। ফসফোএনল পাইরুভেট কোলন দিয়েছি সুগার ফসফোট্রান্সফারেজ সিস্টেম। যদি আমি ফুল ফর্মটা একবার ভালো করে নোটিস করি, দুটো জিনিস আমার কাছে ক্লিয়ার আসছে। আমরা বলেছিলাম এখানে এনার্জি রিচ অর্গানিক কম্পাউন্ড লাগছে ডিউরিং দ্য ট্রান্সপোর্ট প্রসেস, ঠিক আছে? তো পিটিএস সিস্টেমে এনার্জি রিচ অর্গানিক কম্পাউন্ড কোনটা? এই যে এটা, এই যে এটা, এ অ্যাক্ট করবে অ্যাজ এ এনার্জি রিচ অর্গানিক কম্পাউন্ড, এনার্জি রিচ অর্গানিক কম্পাউন্ড which is actually phosphoenol pyruvate, এটাকে সিম্পলি আমরা বলি পেপ। ফসফোএনল পাইরুভেট এটা গ্লাইকোলাইসিসের 9th রিঅ্যাকশনে প্রোডাক্টটা তৈরি হয়। ফসফোএনল পাইরুভেট গ্লাইকোলাইসিস তোমাদের সিলেবাসে আছে, নেক্সট ইউনিটেই আছে, তখন আমরা চেক করে নেব। এই যে পেপটা পিপি ফসফোএনল পাইরুভেট, ইট অ্যাক্ট অ্যাজ এ এনার্জি সোর্স ফর দ্য হোল ট্রান্সপোর্ট প্রসেস। ওকে, আচ্ছা এখানে কি ঢুকছে? কোলন দিয়ে লেখা আছে সুগার ঢুকছে, তাহলে ফসফোএনল পিটিএস সিস্টেমে ট্রান্সপোর্টিং মলিকিউল কি হবে?
ট্রান্সপোর্টিং মলিকিউল কি হবে? সুগার হবে, এনি কাইন্ড অফ সুগার হবে। আমরা দেখে নেবো কি কি সুগার ঢোকে, পেন্টোজ না হেক্সোজ, মেনলি হেক্সোজ গুলো ঢোকে। আচ্ছা, ডিউরিং যখন সুগার ঢুকছে, এখানে মেকানিজমে বলা রয়েছে নেক্সট ওয়ার্ডে ফসফোট্রান্সফারেজ। তার মানে সুগারটাকে কি করবে? মডিফাইড করবে উইথ দা ফসফেট গ্রুপ অ্যাডিশন। তাহলে সুগার কি ডাইরেক্ট ঢুকবে? না, আমরা বলেছিলাম কেমিক্যালি মডিফাই হয়ে ঢুকবে। কেমিক্যালি মডিফাই হয়ে, দেখো ফার্স্ট পয়েন্টে লেখা আছে, এখানে মডিফিকেশনটা হচ্ছে ফসফেটের মডিফিকেশন, এন্ড দ্যাটস ওয়াই সিস্টেমটার নাম হচ্ছে ফসফোট্রান্সফারেজ। মানে যখন ঢুকছে ফসফেটকে ট্রান্সফার করে দিচ্ছে সুগারের সাথে। ফুল নেমটার জাস্টিফিকেশন ক্লিয়ার, বোঝা গেছে? ফুল নেমটা যখন লিখলাম তার জাস্টিফিকেশনটা বোঝা গেল। হ্যাঁ পিটিএস সিস্টেম। এবার আমরা পিটিএস সিস্টেমটাকে ডিটেলসে যাব উইথ ডায়াগ্রাম এন্ড হোয়াট আর দ্য কম্পোনেন্টস আর নিডেড ফর হোল ট্রান্সপোর্ট সিস্টেম চেক করব। তো নেক্সট টপিক হচ্ছে পিটিএস। তো একটা আইডিয়া পেয়ে গেছি আমরা পিটিএস এর ফুল ফর্ম থেকে। পেপ অ্যাক্ট করবে অ্যাজ আ এনার্জি সোর্স, সুগার মলিকিউল ঢুকবে, যখন ঢুকবে ফসফেট গ্রুপ অ্যাডিশন হয়ে ঢুকবে, মডিফাই হয়ে ঢুকবে। পিটিএস সিস্টেম, সিস্টেমটা আলাদা করে না লিখলেও চলবে, বিকজ এস ফর সিস্টেম, ডাইরেক্ট পিটিএস লিখে দিলেও কারেক্ট হবে। আচ্ছা, কোথায় পাওয়া যায় পিটিএস সিস্টেম? মানে কোন অর্গানিজমে পাওয়া যায়? ব্যাকটেরিয়াদের পাওয়া যায়, ফাউন্ড ইন ব্যাকটেরিয়া। আচ্ছা, ব্যাকটেরিয়ার ডিফারেন্ট ব্যাকটেরিয়াতে ডিস্ট্রিবিউশন রয়েছে। মেনলি পিটিএস সিস্টেমটা ইউ ক্যান ফাইন্ড ইন ফ্যাকাল্টেটিভ এনারোব, ফ্যাকাল্টেটিভ এনারোবস, আর পাবে হচ্ছে অব্লিগেট এনারোবস। আই থিঙ্ক সব নেমের মিনিং গুলো জানো, তো আমি এখানে ডেসক্রাইব করবো না, এটা সেকেন্ড সেমের পার্ট। সো পিটিএস সিস্টেমটা ফ্যাকাল্টেটিভ এনারোবস আর অব্লিগেট এনারোবস এর মধ্যে পাওয়া যায়। অ্যাবসেন্ট থাকে এরোবিক ব্যাকটেরিয়াদের। মোস্ট অফ দ্য aerobic bacteria lack this system. Lack this system, and these two group of bacteria PTS system found. PTS present. So clearly যদি তোমাকে কোশ্চেন করে where does the PTS found or PTS present, তুমি যদি ডাইরেক্ট লিখে দাও ব্যাকটেরিয়া, আনসারটা কিন্তু রং হবে। অল ব্যাকটেরিয়াতে পাওয়া যায় না এটা। ব্যাকটেরিয়াল যেটা আমরা অক্সিজেনের বেসিসে গ্রুপিং করেছিলাম, সেখানে ক্লিয়ার জানি আমরা অক্সিজেনের বেসিসে গ্রুপিং এ অব্লিগেট থাকে, এরোবিক থাকে, অ্যানারোবিক থাকবে। এনারোবিকের মধ্যে টাইপ আছে, ফ্যাকাল্টেটিভ এনারোবস এর মধ্যে এনারোবস থাকে। তো এটা ব্যাকটেরিয়া কোন গ্রুপটায় পাওয়া যায়? অ্যানারোবিক ব্যাকটেরিয়া পাওয়া যায়, অব্লিগেট এনারোবিক আর ফ্যাকাল্টেটিভ এনারোবিক। এরোবিক ব্যাকটেরিয়াতে পিটিএস সিস্টেমটা নরমালি ফাইন্ড থাকে না, নরমালি প্রেজেন্ট থাকে না। পিটিএস সিস্টেম দিয়ে ট্রান্সপোর্টিং মলিকিউল কি ঢুকছে? অলরেডি নোটিস করেছো সুগার ঢুকছে, ট্রান্সপোর্টিং মলিকিউল। Transporting molecules through PTS system are the sugars. So what are the sugars? Glucose, fructose, sucrose, then তোমার NAG, N-acetyl glucosamine, cellobiose, mannitol. Etc. can enter through PTS.
সো ক্লিয়ার দেখতে পাচ্ছ, নট অনলি মোনোস্যাকারাইড, সুক্রোজ কিন্তু একটা ডাইস্যাকারাইড, ডাইস্যাকারাইডও ঢুকছে, সেলুলোজ ডাইস্যাকারাইড, ডাইস্যাকারাইডও ঢুকছে। ম্যানিকল হচ্ছে সুগার বাট অ্যালকোহলিক সুগার, সো অ্যালকোহলিক সুগারও কিন্তু এন্টার করতে পারে থ্রু পিটিএস। পয়েন্ট ক্লিয়ার? সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্টে যাই। হ্যাঁ PTS system a total proteins involved in that whole mechanism. Proteins involved in PTS mechanism. Total 5 proteins are involved. Total 5 proteins are involved in PTS mechanism, and 5 protein के আমরা distribute করব enzymes and heat stable protein. Heat stable protein. So total out of 5 proteins, some are enzymes, enzymatic activity আছে, আর some just like a protein behave করে, and these proteins are highly heat stable, মানে temperature কে withstand করতে পারে, that's why heat stable protein বলছি। ওকে, সো এনজাইমস এর মধ্যে কি আছে? এনজাইমস এর মধ্যে দুটো এনজাইম কাজ করে এখানে, এনজাইম 1 E1 আমরা লিখবো, and এনজাইম 2 E2 আমরা লিখবো। E1 মানে হচ্ছে এনজাইম টাইপ 1 আর E2 মানে হচ্ছে এনজাইম টাইপ 2। আচ্ছা, E2 এর আবার ফার্দার টাইপিং হয়, E2 এর আবার ফার্দার টাইপিং হয়, E2 ক্যান বি 3 টাইপস, E2A, E2B and E2C. So total enzyme list আমি যদি দেখি, enzymes need for the PTS system, total 4 enzymes are needed, E1 and E2 তিনটে ভেরিয়েশন আছে, E2A, E2B, E2C। পয়েন্ট ক্লিয়ার? and heat stable protein এর মধ্যে যেটা কোনো এনজাইমেটিক অ্যাক্টিভিটি নেই, হিট স্টেবল প্রোটিন জাস্ট একটা মানে একটাই প্রেজেন্ট থাকে, which is known as HPR, which is known as HPR। দেখো টোটাল 5 কম্পোনেন্টস হয়েছে কি আমার লিস্টে? টোটাল 5 কম্পোনেন্টস হয়েছে, ইয়েস হয়েছে। E1, E2A, E2B, E2C, টোটাল 4, আর HPR, এই যে 5 কম্পোনেন্ট। So total mechanism, whole mechanism of PTS need 5 proteins. Out of 5 proteins, some are enzymes and some are heat stable proteins. Only one heat stable proteins are present in the PTS mechanism, that is called HPR, and other all are enzymes, and enzymes can be classified by E1 and E2, enzyme 1 and enzyme 2, and further E2 can be sub-classified into E2A, E2B, E2C. So altogether 5 proteins. বলবে ক্লিয়ার কিনা? হ্যাঁ এত অবধি ক্লিয়ার? মেকানিজমে যাব, হ্যাঁ মেকানিজমে যাব। মেকানিজমটা একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবে। গ্রুপ ট্রান্সলোকেশন মেকানিজম। আচ্ছা, আর একটা পয়েন্ট লিখে মেকানিজমে যাই, তাহলে আর একটু বুঝতে সুবিধা হবে। টোটাল 5 প্রোটিনস যেটা নিড হচ্ছে তোমার হোল মেকানিজমে, এরা কোথায় কি লোকেশন, তাহলে আরো সুবিধা হবে বুঝতে, এন্ড ডায়াগ্রামটা বুঝতেও সুবিধা হবে। তো পিটিএস মেকানিজমে 5 প্রোটিনস এর লোকেশন ইন ব্যাকটেরিয়াল সেল। ওকে, HPR, E1, and E2A
এই তিনটে প্রোটিন লোকেট থাকে হচ্ছে সাইটোপ্লাজম, লোকেশন ইন সাইটোপ্লাজম। ভালো করে চেক করো, এইচপিআর এইটা E1 আর হচ্ছে E2A টাইপটা, এরা সাইটোপ্লাজমে থাকে, ঠিক আছে। বাকি রইলো E2B আর E2C। আচ্ছা, এইটাকে আমি ক্যাপিটালও লিখতে পারি, অনেক জায়গায় বইতে স্মলে লেখে, আমি স্মলে লিখছি, ক্যাপিটালও লেখা যায়। বাকি থাকলো হচ্ছে E2B and E2C লোকেশন। E2B, E2B is the peripheral membrane protein. Peripheral membrane protein. And E2C is the transmembrane protein. মানে integral. Transmembrane protein. So check the locations of all 5 components. 3 components are thus present in cytoplasm, and rest of the 2, E2B and E2C, E2B are the peripheral membrane protein. Already জানো peripheral membrane protein কিভাবে থাকে, আমি ডায়াগ্রামও দেখাবো, and E2C হচ্ছে transmembrane protein. Point clear এত অবধি? হ্যাঁ। মেকানিজমটা যখন হয় তখন হচ্ছে ফসফোএনল পাইরুভেট, যেটা বলছিলাম এখানে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে, এনার্জি সোর্স। ও কি করে, ওর কাছে একটা ফসফেট আছে, ফসফোএনল পাইরুভেট মানে বুঝতেই পারছো একটা ফসফেট হোল্ড করছে স্ট্রাকচার। ও ফসফেটটাকে কি করবে, এক্সচেঞ্জ করাবে ডিফারেন্ট প্রোটিন কমপ্লেক্সের থ্রুতে। ফসফেট কম্পাউন্ড যেটা প্রেজেন্ট আছে পিইপি এর মধ্যে, ফসফেনল পাইরুভেটের মধ্যে, দ্যাট ফসফেটস আর এক্সচেঞ্জ থ্রু আউট দ্য ডিফারেন্ট প্রোটিন কমপ্লেক্স, এন্ড দ্যাটস ওয়াই টোটাল মেকানিজমটাকে বলে হচ্ছে ফসফেট ক্যাসকেড সিস্টেম। ফসফেট ক্যাসকেড মানে কি, ফসফেটটা একটার পর একটা হ্যান্ড এক্সচেঞ্জ হচ্ছে, ঠিক আছে। প্রথমে ছিল হচ্ছে পেপের কাছে, ফসফেনল পাইরুভেটের কাছে, ও ফসফেটটাকে ফার্স্টে অন্য জায়গায় কাউকে দেবে, এন্ড ওটা থেকে আবার অন্য কারোর কাছে যাবে। তো এই যে এক্সচেঞ্জ প্রসেসটার জন্য এই পুরো সিস্টেমের মেকানিজমটাকে বলা হচ্ছে ফসফেট ক্যাসকেড সিস্টেম, ঠিক আছে। কোশ্চেন এভাবেও আসতে পারে, ডাইরেক্ট পিইপি মেকানিজম না বলে বলবে যে ফসফেট ক্যাসকেড মেকানিজম মেনশন করো। ফসফেট ক্যাসকেড মেকানিজম মানে হচ্ছে পিটিএস মেকানিজমটাকেই বলছে। কি বললাম, পয়েন্ট ক্লিয়ার? আমি লিখে দিচ্ছি পয়েন্টটা, যখন ডায়াগ্রাম করবো আরো ক্লিয়ার হয়ে যাবে। During PTS mechanism, the phosphate group present in phosphoenol pyruvate are transferred to different protein complex present in PTS. So that is why ফসফেটটা যেহেতু এক্সচেঞ্জ হচ্ছে, ট্রান্সফার হচ্ছে ডিফারেন্ট প্রোটিন কমপ্লেক্সের থ্রুতে, দ্যাট ইজ ওয়াই দ্যাট মেকানিজম, পিটিএস মেকানিজম, also termed as phosphorelay mechanism, phosphorelay mechanism, or phosphate cascade mechanism, phosphate cascade mechanism. সো এই দুটো ওয়ার্ড যদি কোশ্চেনে আসে, ঘাবড়ানোর কিছু নেই। দিস টু ওয়ার্ড অ্যাকচুয়ালি মেনশন হচ্ছে পিটিএস সিস্টেমকে রিপ্রেজেন্ট করছে, ফসফেট ক্যাসকেড এন্ড ফসফোরিলে মেকানিজম। বলবে এত অব্দি ক্লিয়ার কিনা?
হ্যাঁ বাকিটা বলবে। হ্যাঁ যেটুকু বললাম এখন অব্দি বোঝা গেছে, ডায়াগ্রাম আঁকলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু ফসফেটটা এক্সচেঞ্জ হচ্ছে ডিফারেন্ট প্রোটিন কমপ্লেক্সের থ্রুতে, কোনো জায়গায় কোনো সময় E1 নিচ্ছে, কোনো সময় E2 এ নিচ্ছে, আমি দেখাবো একটু পরে। একটার পর একটা ট্রান্সফার হচ্ছে, দ্যাটস ওয়াই আমি মেকানিজমের নেমটাকে চেঞ্জ করেছি ফসফোরিলে। ফসফোরিলে মানে একটার পর একটা হ্যান্ড এক্সচেঞ্জ হচ্ছে, এন্ড ফসফেট ক্যাসকেড, দুটো টার্ম দেওয়া যেতে পারে। এবার আমরা ডায়াগ্রামটা করছি, ঠিক আছে? কিপ ইন মাইন্ড এদের লোকেশনটা একবার চেক করে রাখো। আচ্ছা, এই সাইডটা হচ্ছে মেমব্রেনের আউটসাইড, আউট, আর এটা হচ্ছে ইনসাইড। মানে সাইটোপ্লাজমিক সাইড হচ্ছে এই সাইডটা, এটা হচ্ছে মেমব্রেনের আউটসাইড। আচ্ছা, টোটাল 5 প্রোটিন বলেছি, তার মধ্যে টেপ, E1, HPR। টেপ টেপ ফসফেট পাইরুভেট সাবস্ট্রেট হিসেবে কাজ করছে, ওটা প্রোটিন না কোনো। E1 আর HPR এর লোকেশন আমি দেখিয়ে দিয়েছি, E1 HPR সাইটোপ্লাজম। তাহলে এই প্রোটিনটা কি হবে, যেটা সাইটোপ্লাজমে রয়েছে? E2 এটা কোনটা, A, B না C? কি লেখা আছে সাইটোপ্লাজমে, কোনটা থাকে? E2 কি এ লেখা? তো এটা সাইটোপ্লাজমে রয়েছে ডাইরেক্টলি, তো এটা হচ্ছে E2 এ। এই প্রোটিনটা কি, এই প্রোটিনটা কি বলো, কোনটা 2B কোনটা 2C? ব্ল্যাকটা 2B না 2C? মেনশন আছে। 2B টা কি পেরিফেরাল, আর 2C 2C টা হচ্ছে ট্রান্সমেমব্রেন। তাহলে ব্ল্যাকটা কি হবে, 2C, একই না? আর এটা পেরিফেরাল, এটা হচ্ছে 2B। লোকেশন ক্লিয়ার? এবার ডায়াগ্রামেটিক্যালি দেখে নাও। হ্যাঁ, এবার দেখো ফসফেটটা কিভাবে ট্রান্সফার হচ্ছে। ফসফেনল পাইরুভেটের মধ্যে রয়েছে একটা ফসফেট, যে ফসফেটটা ও ট্রান্সফার করছে, কাকে ট্রান্সফার করছে? পাশেই রয়েছে E1, তাহলে ফসফেটটা E1 কে দেবে, ঠিক আছে? এন্ড ফসফেট ট্রান্সফার করে ফসফেনল পাইরুভেটটা চলে আসবে পাইরুভেটে, ফসফেনল পাইরুভেটটা চলে আসবে পাইরুভেটে, কনভার্ট হবে। এন্ড ফসফেটটা এখন কার কাছে গেছে? ফসফেটটা কার কাছে গেছে? E1 এর কাছে। তো E1 তৈরি করেছে E1 ফসফেট, E1 এর মধ্যে ফসফেটটা ঢুকে গেছে, তো E1 ফসফেট। এত অবধি ক্লিয়ার কিনা বলবে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। Phosphenol pyruvate release the phosphate and convert into pyruvate. The released phosphate accepted by E1 and produce E1 phosphate. হলো কি হলো না?
E1 ফসফেট ও নিজে ফসফেটটাকে ধরে রাখবে না, সো ও ব্যাক টু দ্য অরিজিনাল ফর্মে ফিরে যাবে, বাট ফসফেটটাকে কাকে দিয়ে যাবে? এর নেক্সটে কি আছে? কি আছে? প্রোটিন কমপ্লেক্স HBr HPR। তাহলে HPR কে ফসফেটটা দিয়ে যাবে, আর HPR টা কি প্রডিউস করবে? HPR ফসফেট। ঠিক আছে, আচ্ছা HPR ও নিজের কাছে ফসফেটটা রাখবে না, অরিজিনাল ফর্মে ফিরবে, কাকে ফসফেটটা দিয়ে যাবে? পাশেই রয়েছে E2A, তাহলে ফসফেটটা এখন কার কাছে এসছে? E2A ফসফেট। E2A পাশে দেখতে পাচ্ছি পেরিফেরাল প্রোটিন E2B আছে, ও ফসফেটটা E2B কে দিয়ে দেবে। E2B একদম ক্লোজলি অ্যাসোসিয়েটেড E2C আছে, ফসফেটটা E2C কে দিয়ে দেবে। একটু আগে আমি কি বলেছিলাম? ফসফেটটা ট্রান্সফার হবে ডিফারেন্ট প্রোটিন কমপ্লেক্সের মধ্যে, বলেছিলাম। হ্যাঁ দেখো ট্রান্সফার হচ্ছে কি, একটার পর একটা হ্যান্ড চেঞ্জ হচ্ছে ফসফেটের, আর এর জন্য আমি ফসফো রিলে মেকানিজমটা বলেছিলাম আর ফসফেট ক্যাসকেড ওয়ার্ডটা দিয়েছিলাম। তাহলে আলটিমেটলি কার কাছে এসে পৌঁছেছে ফসফেটটা? E2C E2C। E2C একটা চ্যানেল প্রোটিন যেটা গ্লুকোজকে ঢোকাচ্ছে, আর যখন গ্লুকোজ ঢুকছে ও কি করছে? ফসফেটটাকে নিজের কাছে না রেখে কি করছে? গ্লুকোজকে ডোনেট করে দিচ্ছে, আর নাও গ্লুকোজ বিকাম গ্লুকোজ 6 ফসফেট। গ্লুকোজ 6 ফসফেট 6 পজিশনে ফসফেটটাকে মডিফাই করে ঢোকাচ্ছে। চেক করো। দিস ইজ দ্য পিটিএস মেকানিজম অফ ব্যাকটেরিয়াল সেল। যদি না বুঝতে পারো আরেকবার বলবো, আই থিঙ্ক বুঝে যাওয়া উচিত। এবার বলবে তোমরা, যেভাবে বলেছি পয়েন্ট টু পয়েন্ট। আর এটা বারবার কোশ্চেনে আসে, মেকানিজম অফ অ্যাকশন অফ পিটিএস। বোঝা গেছে না রিপিট করতে হবে? হ্যাঁ বুঝেছি। বাকিরা বলবে। স্যার ডায়াগ্রামটা আরেকবার একটু বলুন। তোমার ইয়েগুলো সাজানো গুলো ঠিকঠাক আছে? 3টে প্রোটিন সাইটোপ্লাজমে, একটা পেরিফেরাল একটা ইন্টিগ্রাল। 2B টা হচ্ছে পেরিফেরাল, 2C টা হচ্ছে ইন্টিগ্রাল, আর 3টে প্রোটিন হচ্ছে তোমার পরপর সাজানো থাকে, E1, HPR এন্ড E2A। ঠিক আছে, ডোনেশন করবে হচ্ছে ফসফেনল পাইরুভেট। ফসফেনল পাইরুভেট ডোনেট করবে ফার্স্টে ফসফেটটা, এন্ড নিজে কনভার্ট হয়ে যাবে পাইরুভেটে, ফসফেটটাকে ডোনেট করে দেবে, ঠিক পাশে রয়েছে E1, E1 কে ডোনেট করে দেবে। E1 নিজের কাছে রাখবে না ফসফেটটা, কাকে দেবে? HPR কে দিয়ে দেবে। HPR এখন ফসফেটটা পেয়ে গেল, আর E1 নর্মাল ব্যাক টু দা অরিজিনাল কনফার্মেশনে ফিরে গেল। HPR ও নিজের কাছে রাখবে না, HPR E2A কে দিয়ে দেবে। দেখো E2 এর কাছে ফসফেট চলে এসেছে। E2A কি করবে? E2B কাছাকাছি আছে, E2B কে ফসফেটটা দিয়ে দেবে, E2B E2C মধ্যে দিয়ে দেবে। আর E2C হচ্ছে চ্যানেল প্রোটিন। E2C কি করবে? ফসফেটের যে এনার্জি, বন্ডিং যে এনার্জি, ওটাকে ফার্স্টে ভাঙবে, এনার্জিটাকে কাজে লাগাবে, গ্লুকোজকে ঢোকাবে, এন্ড ফসফেটটা নিজের কাছে না রেখে গ্লুকোজের মধ্যে এন্টার করে দেবে। সো গ্লুকোজ যখন এন্টার করছে, অ্যাজ আ মডিফাইড ফর্মে এন্টার করছে, বিকজ ফসফেটটাকে লাগিয়ে দিয়েছে E2C, ফর্ম করছে গ্লুকোজ 6 ফসফেট। হ্যাঁ বুঝতে পেরেছি। সো দুটো অ্যাসপেক্টে ডিফারেন্স বলেছিলাম, ফ্রম দ্য অ্যাক্টিভ প্রাইমারি, প্রাইমারি এন্ড সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের সাথে তোমার গ্রুপ ট্রান্সলোকেশন। এই ডায়াগ্রাম থেকেও ক্লিয়ার, যখন গ্লুকোজ ঢুকছে নর্মাল গ্লুকোজ নয়, মডিফাইড ফর্ম গ্লুকোজ 6 ফসফেট হয়ে ঢুকছে। আর সেকেন্ড দেখো, এই পুরো প্রসেসে যে অ্যাক্টিভ প্রসেসে এনার্জিটা লাগছে, এনার্জিটাই যে ফার্স্ট পিইপি ফসফেনল পাইরুভেট, এই হচ্ছে সোর্স, কারণ এর মধ্যে ছিল হচ্ছে তোমার এনার্জিটা। ফসফেট যখন ডোনেট করছে এনার্জিটা রিলিজ করে দিচ্ছে, আর নিচে কনভার্ট হচ্ছে পাইরুভেটে।
সো পিইপি একটা হচ্ছে হাই এনার্জি রিচ কম্পাউন্ড, যেখান থেকে তোমার পাইরুভেটে কনভার্ট হয়। আগের সেমিস্টারে তোমাদের বায়োকেমিস্ট্রি ছিল, এন্ড বায়োকেমিস্ট্রির ফার্স্টে যে থার্মোডাইনামিক্স পয়েন্টটা ছিল ওখানে কিছু এনার্জি রিচ কম্পাউন্ড করতে হয়েছে, দেখবি ওখানে পিইপি নেম ছিল, মনে পড়ে কি? হ্যাঁ এই যে পিইপি, ফসফেনল পাইরুভেট এনার্জি রিচ কম্পাউন্ড, বিকজ পিইপি যখন ব্রেকডাউন করে ফসফেটটাকে ব্রেক করে এনার্জি প্রডিউস করে, আর এই এনার্জিটা আলটিমেটলি ই2সি পাচ্ছে, এন্ড ই2সি এই এনার্জিটা ইউজ করে গ্লুকোজকে লো কনসেন্ট্রেশন থেকে, এটা কিন্তু লো কনসেন্ট্রেট এরিয়া থেকে হাই থেকে ঢুকছে, ঠিক আছে, এখানে লো আছে আউটসাইডে, এখানে হাই আছে বাট স্টিল ঢোকাচ্ছে, এনার্জিটাকে ইউটিলাইজ করছে ফসফেনল পাইরুভেটের ব্রেকডাউন এনার্জিটাকে ই2সি ইউজ করে গ্লুকোজকে এন্টার করাচ্ছে। এই হচ্ছে পিটিএস সিস্টেম। লাস্ট যেটা বাকি রয়েছে আমার, আয়রন আপটেক মেকানিজম দিয়ে আমার সিলেবাস কমপ্লিট হবে। সিলেবাস কমপ্লিট হবে মিন্স ইউনিটের সিলেবাস, দিস ইউনিটের। তো চলো এন্ড করি সিলেবাসটা ইউনিটের, এটা মুছে দিলাম কিন্তু, হয়ে গেছে তো? হ্যাঁ আয়রন আপটেক মেকানিজম। স্যার এর লেখাটা, থিওরি লেখাটা কার? এই মেকানিজম মেকানিজমের। নোটসে পাবে, নোটসে আচ্ছা লেখা আছে। তোমাদের ইউনিটটা কমপ্লিট হয়ে যাবে আজকেই, নোটসটা আমি দিয়ে দেবো এই উইকের মধ্যেই, মানে নেক্সট উইকের মধ্যেই দিয়ে দেবো, ঠিক আছে? ওকে, কি পড়াবো? আয়রন আপটেক লাস্ট। Okay, iron is very critical component for bacterial growth. For bacterial growth. And iron কিন্তু মেডিকেল মাইক্রোবায়োলজি তোমরা পড়ছো না, আয়রন কিন্তু ব্যাকটেরিয়াল প্যাথোজেনেসিসেও ইম্পর্টেন্ট রোল প্লে করে, বিকজ ব্যাকটেরিয়াল গ্রোথ কে ডাইরেক্টলি ইনফ্লুয়েন্স করে আয়রনের অ্যামাউন্ট। তো আয়রনটা কোথায় লাগে ব্যাকটেরিয়া? আয়রন is important for number one, iron need for the production of cytochrome, for the production of cytochromes, এর নাম শুনেছো? সাইটোক্রোমস, এ সিম্পলি এটাকে বলে হচ্ছে সিওয়াইটি। এর পরের ইউনিটে শুনবে, যখন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন হয় তখন দেখবে ব্যাকটেরিয়া কেন, মাইটোকন্ড্রিয়া মানে হায়ার ইউক্যারিওট সাইটোক্রোম ইউজ করে, সাইটোক্রোম এ, সাইটোক্রোম বি, সাইটোক্রোম বি3, সি, ডিফারেন্ট টাইপ অফ সাইটোক্রোম টাইপস আছে, যেটা ইটিসি মানে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের ইন্টিগ্রাল পার্ট, উইদাউট দ্যাট ইটিসি পসিবল না। তাহলে সাইটোক্রোম এটা মেকিং টাইমে মানে প্রোডাকশন টাইমে আয়রন কিন্তু ক্রিটিক্যাল রোল প্লে করে। পয়েন্ট ক্লিয়ার? এবার ভাবো যদি আয়রন কম থাকে ব্যাকটেরিয়া সেলের বডিতে, তাহলে কি হবে? সাইটোক্রোম কম প্রোডাকশন হবে, ইয়েস অর নো? সাইটোক্রোম যদি কম প্রোডাকশন হয় ইটিসি হবে না, ইটিসি হল্ট করে যাবে, একই না? যদি ইটিসি হল্ট করে, ইটিসি তো হচ্ছে মেজর ড্রাইভিং ফোর্স টু প্রোডাকশন অফ এনার্জি, তাহলে এনার্জি প্রোডাকশন অফ হয়ে যাবে, একই না? আর যদি এনার্জি প্রোডাকশন অফ হয়ে যায়, ব্যাকটেরিয়ার গ্রোথ হল্টিং হয়ে যাবে। কি লিখেছিলাম আমি ফার্স্ট পয়েন্টে? ক্রিটিক্যাল কম্পোনেন্ট ফর ব্যাকটেরিয়াল গ্রোথ অ্যান্ড প্যাথোজেনেসিস অলসো। ফার্স্ট পয়েন্ট ক্লিয়ার? নিডটা কোথায় আয়রনে? হ্যাঁ ওকে, সেকেন্ড ইম্পর্টেন্ট ফাংশন অফ আয়রন, iron acts as a cofactor for many enzymes.
for many enzymes. এনজাইমের ডিফারেন্ট ওয়ার্কিং মেকানিজমে আমরা বলছিলাম যে অ্যাপো এনজাইম তার সাথে কিছু কোফ্যাক্টর বা কোএনজাইম লাগে তবে ও ফুললি অ্যাক্টিভ হয়। তো আয়রন প্লে ইম্পর্টেন্ট রোল অ্যাজ এ গুড কোফ্যাক্টর অফ মেনি এনজাইম। তো এনজাইমের অ্যাক্টিভিটি স্টপ হয়ে যেতে পারে যদি আয়রন কম থাকে। দেখো এই দুটো ফাংশনের জন্য, ব্যাকটেরিয়ার গ্রোথের জন্য আয়রন ইজ ভেরি ক্রিটিক্যাল। ঠিক আছে, এবার কোশ্চেন হচ্ছে স্যার আয়রনটাকে আলাদা করে পড়াচ্ছেন কেন, বাকি কম্পোনেন্ট ঢুকছে আয়রন ঢুকছে না কেন? এটা মেজর কোশ্চেন আসা উচিত মাথায়। তার রিজনটা হচ্ছে আয়রন যেই ফর্মে প্রেজেন্ট থাকে নেচারে, হুইচ ইজ দ্য ফেরিক ফর্ম। আয়রন যে ফর্মটা নেচারে প্রেজেন্ট থাকে হচ্ছে ফেরিক, মানে Fe3+ ফর্মে থাকে। এই Fe3+ ফর্মটা হাইলি ইনসলিউবল। Fe3+ ফর্মটা হাইলি ইনসলিউবল। আমি প্রথম দিন ক্লাসে কি বলেছিলাম, ব্যাকটেরিয়া ট্রান্সপোর্টের ফিচার্সে আমি কি বলেছিলাম, যেটা সলিউবল অনলি সেটাই আপটেক হয়, ইনসলিউবল পার্টিকেল আপটেক করতে পারে না, বলেছিলাম ইয়েস অর নো? হ্যাঁ। তো Fe3+ যে ফর্মে প্রেজেন্ট থাকে এনভায়রনমেন্টে, দ্যাট Fe3+ ইজ হাইলি ইনসলিউবল, সলিবিলিটি নেই বললেই চলে। তাহলে ও কিভাবে নেবে? পয়েন্টটা বুঝতে পারছো কেন এটা ডিফিকাল্টি? ব্যাকটেরিয়া কেন ফেস করে আয়রন আপটেক এত ডিফিকাল্ট লেভেলে? বিকজ আয়রন which is present in the nature environment, that is a ferric form Fe3+ which is highly insoluble, and bacteria cannot uptake insoluble form any kinds of nutrient which is insoluble, and that poses a difficulty to the bacteria. কি বললাম পয়েন্টটা বুঝতে পারছো? এর জন্য আয়রন আপটেকটা সেপারেট ওয়েতে হয়, স্পেশাল ওয়েতে হয়, আর তার জন্য মানে ব্যাকটেরিয়া আলাদা করে একটা প্রোটিন তৈরি করে যেটার নাম আমি পরে বলছি। সো আয়রন আপটেক is difficult because the iron present in the environment is Fe3+ state, ferric state. Fe3+ ferric, আর ফেরাসটা হচ্ছে Fe2+, which is highly insoluble. And that is why bacteria face the major threat to uptake the nutrient. তো ওভারকাম কি করে করবে? ব্যাকটেরিয়া তো নর্মাল সিস্টেমে ঢোকাতে পারবে না আয়রনকে, বাট আয়রন ইজ ভেরি ক্রিটিক্যাল কম্পোনেন্ট ফর সাইটোক্রোম, ফর এনজাইম ফাংশন। কি করবে? ব্যাকটেরিয়া একটা ডিফারেন্ট স্ট্র্যাটেজি নিয়ে আসছে ফর আয়রন আপটেক। ব্যাকটেরিয়া একটা ডিফারেন্ট স্ট্র্যাটেজি নিয়ে আসছে। কি স্ট্র্যাটেজি? স্ট্র্যাটেজি হচ্ছে ব্যাকটেরিয়া ফর আয়রন আপটেক release some compound, low molecular weight organic molecule. Many bacteria রিলিজ মানে ওটা বডিতে তৈরি করে কম্পাউন্ডটা এন্ড বাইরে বের করে দেয়। সিক্রেট লিখে দি, বেটার বুঝতে পারবে। সিডারোফোর, SIDEROPHORES, সিডারোফোর্স। তো এটার ওভারকাম করার জন্য, প্রবলেমটাকে ওভারকাম করার জন্য ব্যাকটেরিয়া স্টার্ট টু প্রডিউস সিডারোফোর্স এন্ড রিলিজ ফ্রম আউটসাইড। So what is siderophore? Siderophore is the low molecular weight organic compound, low molecular weight organic compound. Siderophore has the ability to bind with the Fe3+. Normally আসছিল না Fe3+ because insoluble বলে, এবার সিডারোফোর বাইরে বের করে দিই যে সিডারোফোরটা Fe3+ এর সাথে বাইন্ড করার এবিলিটি থাকে। It can bind with ferric
iron and supply to the cell. Question আসে, what is the function of siderophore? ক্লিয়ার বোঝা যাচ্ছে এখান থেকে সিডারোফোরটা ফাংশন করছে ফেরিক মানে আয়রনের যে ইয়েটা মানে যে স্টেটটা ফাউন্ড হয় নেচারে Fe3+ ফেরিক স্টেট ওর সাথে বাইন্ডিং করে অ্যান্ড বডিতে মানে ব্যাকটেরিয়ার বডিতে সাপ্লাই করার জন্য। আদারওয়াইজ ব্যাকটেরিয়া কোনোভাবে ফেরাসকে বা সরি ফেরিককে নিতে পারবে না, আদারওয়াইজ কোনোভাবে ব্যাকটেরিয়ার চান্সই নেই নেওয়ার। তো কি করছে এর জন্য সিডারোফোর রিলিজ করছে এন্ড সিডারোফোর গুলো Fe3+ এর সাথে বাইন্ড করছে, মেকানিজমটা আমি দেখাচ্ছি ডায়াগ্রামটিক্যালি। বাইন্ড করে সিডারোফোর কমপ্লেক্স Fe3 নিয়ে ঢুকে যাচ্ছে বডিতে। পয়েন্ট ক্লিয়ার এত অবধি যা বলেছি? হ্যাঁ স্যার। ঠিক আছে, ডায়াগ্রাম দেখাচ্ছি। আয়রন আপটেক ইন ইকোলাই, ইকোলাই এর এক্সাম্পল দিয়ে আমরা এই সিডারোফোরের মেকানিজমটা বুঝিয়ে দিচ্ছি। E. coli gram negative bacteria, so 2 layers of membrane present থাকে। আচ্ছা, একটা হচ্ছে তোমার প্লাজমা মেমব্রেন, আদার ইজ আউটার মেমব্রেন। আর বিটুইনে আছে রয়েছে পেরিপ্লাজমিক স্পেস। আর প্লাজমা মেমব্রেন ইনসাইডে হচ্ছে সাইটোপ্লাজম, সাইটোসল। ওকে, দুটো প্রোটিন থাকে এখানে যেটা তোমার ফেরাসকে ইনসাইডে ঢোকানোর জন্য ইম্পর্টেন্ট রোল প্লে করে। আউটার মেমব্রেনে যে প্রোটিনটা থাকে এর নাম হচ্ছে সিডারোফোর রিসেপ্টর কমপ্লেক্স, এর নাম সিডারোফোর। আচ্ছা, স্ট্রাকচারটাকে আঁকতে হবে এরকম ভাবে। এর নাম হচ্ছে সিডারোফোর প্রোটিন কমপ্লেক্স, সরি সিডারোফোর রিসেপ্টর কমপ্লেক্স। আর এটা হচ্ছে তোমার আয়রন ট্রান্সপোর্টার। আউটসাইডে আয়রন রয়েছে, আয়রনটা রয়েছে Fe3+ স্টেটে। বাট Fe3+ ও ইনসলিবল, ঢুকতে পারছে না। তো ব্যাকটেরিয়া কি করেছে, সিডারোফোর বলে কমপ্লেক্সকে রিলিজ করেছে। সিডারোফোর একটা অর্গানিক লো মলিকুলার ওয়েট অর্গানিক মলিকিউল, যেটা আমি রেডে দেখাচ্ছি। দিস ইজ সিডারোফোর।
সিডার-4 এর আমি কি বললাম, স্ট্রং এবিলিটি আছে টু বাইন্ড উইথ দ্য Fe3+। তাহলে ও কি করবে, Fe3+ গুলোকে বাইন্ড করিয়ে দেবে। এই যে বাইন্ড করালাম, তাহলে এখন কি তৈরি হলো, সিডার-4 আয়রন মানে Fe3+ কমপ্লেক্স। And now this সিডার-4 Fe3+ complex reach to the সিডার-4 receptor complex। তো এই আস্তে আস্তে মুভ করে চলে এলো এর গায়ে, যার মধ্যে আয়রনটা বসে আছে Fe3+। When সিডার-4 complex Fe3+ complex bind to the receptor pore is open and the iron is passed to the periplasmic space। iron চলে এসেছে periplasmic space, and from that iron transporter is present in the plasma membrane, and this Fe3+ state of iron, by the help of iron uptake, it is incorporated into the cytosol, but during uptake Fe3+ is reduced and Fe2+ or ferrous state is achieved। ferrous state চলে আসে। ফেরাস স্টেটে কেন আনে, ফেরাস স্টেটে আনার রিজন হচ্ছে ফেরাস স্টেটটা নরমালি সলিউবিলিটি হয়, সলিউবল, হাইলি সলিউবল কম্পেয়ার টু Fe3+। তার জন্য কি করছে, রিডিউস করে ঢুকিয়ে দিচ্ছে সাইটোসলে। চেক করে নাও আয়রন আপটেক মেকানিজম। তাহলে সাইটোসলের কাছে এখন চলে এসছে আয়রন, আর কি ফর্মে, ফেরাস স্টেটে এসছে, বিকজ ফেরাস স্টেটটা সলিউবল। যদি এখানে Fe3+ স্টেটে রাখতো, ব্যাকটেরিয়া আবার ইউটিলাইজ করতে পারতো না, কারণ সাইটোসলে ওইটা হচ্ছে তোমার ইনসলিউবল ফর্মে থাকতো। তো Fe3+ থেকে Fe2+ এ রিডিউস ফর্মে কনভার্ট করে দিল হচ্ছে আয়রন ট্রান্সপোর্টারটা যখন ঢোকাচ্ছে প্লাজমা মেমব্রেনের থ্রুতে। বলো। সিডার-4 যেটা আছে ওটা ভিতরে ঢোকে না? না, ও ভেতরে ঢোকে না, ও জাস্ট আয়রনকে পাঠিয়ে দেয়, পুরো কমপ্লেক্সটা ঢোকে না। আর ঢুকলেও ওটা বেরিয়ে যায়, নর্মালি ঢোকে না, আয়রনটা ঢুকে আসে। আয়রন আপটেক মেকানিজম ক্লিয়ার? হ্যাঁ। যখন কোশ্চেনটা করেছো আগের মানে আগের যে ক্লাস নিয়েছে সেখান থেকে আনসারটা দেওয়া উচিত। এই যে পুরো ব্যাপারটা সিডার-4 রিসেপ্টর কমপ্লেক্স, এটা কি রকম টাইপের বিহেভিয়ার করছে বলতো? আমরা আগের ক্লাসে পড়িয়ে এসেছি এবিসি ট্রান্সপোর্টার, মনে আছে? হ্যাঁ। এবিসি ট্রান্সপোর্টারের মেকানিজমটা দেখিয়েছিলাম, ঠিক এই রকম ভাবে হয় না? গিয়ে দেখো। শুধু আমি এখানে অ্যাডিশন করিনি এটিপি, এটিপি করতে হবে অ্যাডিশন, এখানে এটিপি কাজ করে, ঠিক আছে? যখন ঢোকে এখানে এটিপি লাগে। দু সাইড। তাহলে এই যে রিসেপ্টর কমপ্লেক্স যেটা আছে সিডার-4 রিসেপ্টর কমপ্লেক্স, ইট অ্যাকচুয়ালি অ্যাক্ট অ্যাজ এ কি, এবিসি ট্রান্সপোর্টার। খেয়াল করে দেখো, এবিসি ট্রান্সপোর্টারের মেকানিজমটা দেখে আসো, একই রকম লাগবে তোমার, একই রকম লাগবে। ফার্স্টে তোমার ওই কোন একটা মলিকিউলকে ধরে ও বাইন্ড করবে, বাইন্ড করার পর সঙ্গে সঙ্গে তোমার পোর্টটা ওপেন হয়ে যাবে, এটিপি হাইড্রোলাইসিস হবে এন্ড মলিকিউলটা ঢুকে যাবে। বলেছিলাম না আগের দিন এবিসি ট্রান্সপোর্টার? এখানে দেখো এই পুরো ব্যাপারটা এবিসি ট্রান্সপোর্টারের পাস যে ব্যাপারটা এবিসি ট্রান্সপোর্টারের মতো কাজ করছে। তারপরেরটা নর্মাল ট্রান্সপোর্টার, আয়রন ট্রান্সপোর্টার, জাস্ট Fe3+ কে ঢুকিয়ে দিচ্ছে সাইটোসলে, এন্ড ঢোকানোর আগে রিডাকশন করিয়ে দিচ্ছে যাতে সলিবিলিটি বাড়ে।
ইউনিট 1 ডান, কমপ্লিট। কোশ্চেন থাকলে বলো, আদারওয়াইজ ক্লাস এন্ড। আর একটা জিনিস বলে দেবো এখানে, সিডারোফোর এর এক্সাম্পল অনেক টাইপের হয়। ব্যাকটেরিয়া যেটা নর্মালি রিলিজ করে হচ্ছে এন্টারোব্যাকটিন। এক্সাম্পল এন্টারোব্যাকটিন, a common siderophore released by E. coli. Enterobactin. কোশ্চেনও দেয় এক্সাম্পল অফ সিডারোফোর, এক্সাম্পল অফ সিডারোফোর এন্টারোব্যাকটিন। আর সিডারোফোর হচ্ছে লার্জ গ্রুপ অফ লো মলিকুলার ওয়েট কম্পাউন্ড, ওয়ান অফ দ্য এক্সাম্পল দ্যাট ইজ রিলিজ বাই ইকোলাই, এন্টারোব্যাকটিন। এটাকেই পয়েন্ট করে লিখতে হবে, অ্যারোহেড করে লিখতে পারি আমরা, বা পয়েন্ট টু পয়েন্ট লিখতে পারি, মেকানিজম পয়েন্ট আয়রন অফ থেকে। আর যদি বুঝে যাও মুখস্থ করার দরকার লাগে না, নিজের মতো করে সেন্টেন্স বানালেও হয়ে যায়। আচ্ছা, ক্লিয়ার কিনা বলবে, তো ক্লাস এন্ড করব। ডান, বোঝা গেছে? হ্যাঁ। এন্ড করলাম। তো নেক্সট ক্লাসে আমরা ইউনিট 2 যাব, যেটা হচ্ছে তোমার মেটাবলিজম স্টার্ট হবে অ্যাকচুয়ালি ইউনিট 2 থেকে। ফার্স্টে বোধহয় কিমো হেটারোট্রপস আছে, তো ওটা স্টার্ট করব।